আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থার যে টপিক সেই টপিকের অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলবো। আমরা কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার কথা। সো আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখি। আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে আছে অন্তর্বর্তীকালীন সরকার, একদিক থেকে আছে তত্ত্বাবধায়ক সরকার। অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারেন যে দুইটা একই রকম, আসলে না। দুইটাকে দেখতে একই রকম মনে হলেও এদের ক্ষমতা গ্রহণের পার্সপেক্টিভ কিন্তু একটু ডিফারেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটি অস্থায়ী সরকার ব্যবস্থা যা কোনো দেশের রাজনৈতিক সংকট কিংবা সংবিধান পরিবর্তন বা রাজনৈতিক স্থিতিশীলতা আনা পর্যন্ত দায়িত্ব পালন করে। এ ধরনের সরকারগুলো নির্দিষ্ট একটা বিপ্লব বা সরকার পতনের পরে গঠন করা হয়। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার পতনের পরে, এটা মাথায় রাখতে হবে। এদের দায়িত্ব হচ্ছে দেশ পরিচালনার পাশাপাশি দেশকে স্থিতিশীলতা আনয়ন করা, প্রয়োজন সাপেক্ষে তারা সংবিধান পরিবর্তন করতে পারে এবং রাজনৈতিক সংকট সমাধানের জন্য ওরা ওদের মতো করে প্ল্যান করতে পারে। বাংলাদেশে এই পর্যন্ত দুইটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, 1990 সালে একটা, 2024 সালে একটা। 1990 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, আর 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই দুইটা সরকার কিন্তু তত্ত্বাবধায়ক নয়, কী হবে? অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রধান যদি বলি তাহলে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন হবে না। বিচারপতি শাহাবুদ্দিন হচ্ছেন প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আর বর্তমান প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে আসেন তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য গঠিত একটি অরাজনৈতিক ও নিরপেক্ষ প্রশাসন, যার মূল উদ্দেশ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা হচ্ছে নির্দিষ্ট একটা সরকারের ক্ষমতা চলে যাওয়ার পরে তারা ক্ষমতা নিবে, ক্ষমতা নিয়ে তাদের উদ্দেশ্য হবে ওই ট্রানজিশনাল পিরিয়ডে ক্ষমতায় থেকে দেশ পরিচালনার পাশাপাশি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা, এরপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর বেসিক্যালি আমরা জানি যে নর্মালি তত্ত্বাবধায়ক সরকারগুলো 90 দিন পর্যন্ত সময় পায়, তবে ক্ষেত্র বিশেষে বাড়াতে পারে। আমরা যেটা 2006 সালে ফখরুদ্দিন সরকারকে দেখেছিলাম। বাংলাদেশে এই পর্যন্ত 3টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমরা নির্বাচন দেখতে পাই। 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়, তখন প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান, আর 2006 সালে ছিলেন ফখরুদ্দিন আহমেদ। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, প্রধান উপদেষ্টা যদি বলে তাহলে অন্তর্বর্তীকালীন চাচ্ছে না তত্ত্বাবধায়ক চাচ্ছে, এটার মধ্যে একটু গ্যাপটা বুঝবেন। অন্তর্বর্তীকালীন হলেও হবেন হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, আর যদি তত্ত্বাবধায়ক বলে তাহলে হবে কিন্তু বিচারপতি হাবিবুর রহমান। এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। আমরা এখন বিস্তারিত জানবো কিভাবে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনেছিল। আবার 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে হাসিনা। বাতিল করলো হাসিনা আবার ইন্ডিয়াতে যখন পালাই গেল, তখন পালাই থাকা অবস্থায় একবার বললো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা উচিত, নাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানে একটা মানুষের এত স্ট্যান্স খুব টাফ জিনিস, ঠিক আছে? আমরা এখন ওই যে স্বৈরাচার এরশাদের পতনের পর কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গঠন হলো এবং এরপরে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন হলো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাকগ্রাউন্ডে আমরা এরশাদ সরকারের স্বৈরাচারিতা দেখতে পাই, এখন আমরা এরশাদ সরকারের স্বৈরাচারী প্রবণতাগুলো কেমন ছিল সেটা দেখব। তার পতনের সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা আমরা দিনভিত্তিক জানার চেষ্টা করব। এরশাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন এবং তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সময়টা 1982। এই 1982 সালে এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখল করে সে বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে সামরিক আইন জারি করে, অর্থাৎ সেনাবাহিনীর শাসন শুরু হয়ে গেল এরশাদের মাধ্যমে। এরপর 1983 থেকে 85 পর্যন্ত সংবিধান স্থগিত করে রাখেন। এর পাশাপাশি রাজনৈতিক দলসমূহের মধ্যে কয়েকটাকে তিনি নিষিদ্ধ করেন। যখন একটা সরকার সে দেশের সংবিধান স্থগিত করে দিবে, বিভিন্ন ধারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে, তখন সে যে একটা ফেসিস্ট বা স্বৈরাচারী সরকার, এটা কিন্তু আর ভেঙে বলার দরকার হয় না। তার মানে এর সাথে স্বৈরাচারী প্রবণতা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তার বোল্ড দুইটা নেতিবাচক কাজ। এরপরে 1985-তে সে সামরিক আইনকে আবার প্রত্যাহার করে নেয়। সামরিক আইন প্রত্যাহার করে নিয়ে সে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। তাহলে এরশাদ আগে ছিল সামরিক বাহিনীর প্রধান, এখন হয়ে গেছেন কি রাষ্ট্রপতি। সময়টা 1985। এরপরে 1986 সালে তিনি একটা বিতর্কিত নির্বাচন দিয়েছিলেন। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু বিরোধী দল সেটাকে আবার প্রত্যাখ্যান করে, অর্থাৎ বিরোধী দল প্রত্যাখ্যান করলে কিছুটা ওজন কমে যায়। 1987 থেকে 1988 পর্যন্ত এরশাদ সরকারের বিভিন্ন হটকারিতার বিরুদ্ধে একটা বড় গণ আন্দোলন শুরু হয়।
এই বড় গণ আন্দোলনে এরশাদ সংসদটাকে ভেঙে দিতে বাধ্য হয়, কিন্তু ক্ষমতা ছাড়ে নাই। ক্ষমতা না ছেড়ে সে আবার নির্বাচন দিল, নির্বাচন দিয়ে সে আবার রাষ্ট্রপতি হলো, কিন্তু বিরোধী দলগুলো আবার বর্জন করলো। তার মানে এরশাদ আর গদি নিয়ে সে কিন্তু ফ্লেক্সিবিলিটির মধ্যে নাই, এরশাদ খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে। এরপর আমরা দেখব 1990 সালে এরশাদের বিরুদ্ধে চূড়ান্ত গণ আন্দোলন শুরু হয়। এই গণ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দল বিভিন্ন দফার সমন্বয়ে এরশাদের পতন ঘটাতে বাধ্য করে। আমরা এখন 1990 সালে কোন কোন দিন আন্দোলনের মোটো কেমন ছিল এবং কারা কারা শহীদ হয়েছেন সেটা একটু জানবো। এরশাদের বিরুদ্ধে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের একদম কোর পয়েন্টগুলো আমরা জানবো। অক্টোবর মাস 1990 সাল 3 জোট মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনের উদ্দেশ্য ছিল এরশাদ ক্ষমতা ছাড়বে, ক্ষমতা ছেড়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিবে যেন নির্বাচন অনুষ্ঠান হয়। এই 3 জোটে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, তাদের সাথে ছিল 8 দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ছিল, তাদের সাথে ছিল 7 দল, বামপন্থী দলগুলো ছিল 5 দল। 3টা প্রধান দল এবং তাদের অনুসারী 3টা প্রধান দল এবং তাদের শরিক দলগুলো মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন একদম জমে ওঠে। এই জমে ওঠা আন্দোলনে এরশাদ প্রথমে বেশ ভালোভাবে দমন করতে চাইল। 19 নভেম্বর 1990 সালে সারা দেশে হরতাল এবং অবরোধ পালন হচ্ছে। সেই হরতাল অবরোধে গুলি করে শতাধিক মানুষকে হতাহত হতে দেখা যায়। একজন সরকার ক্ষমতা থেকে এতগুলো মানুষকে একদিনে মেরে ফেলবে, ওই সরকার ক্ষমতায় টিকে থাকবে, এটা কোনো দেশে মনে হয় সম্ভব না। এরশাদেরও একই অবস্থা হলো, এরশাদের ক্ষমতা থাকতে পারলো না। এরপর 28 নভেম্বর 1990 সালে ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার মিলনকে পুলিশ গুলি করে হত্যা করে। এই ঘটনাটা মোটামুটি জনগণের মনে একদম বিশাল প্রভাব সৃষ্টি করে, জনগণের পর সর্বাত্মকভাবে আন্দোলনের ডাক দেয়। এরপরে 4 ডিসেম্বর 1990 সালে সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল নুরুল ইসলাম শুভ তিনি ঘোষণা করেন এরশাদের হত্যাযজ্ঞে সেনাবাহিনী আর নাই, সেনাবাহিনী এখন নিরপেক্ষ থাকবে। আর সেনাবাহিনীর নিরপেক্ষ থাকা মানে হলো এরশাদের আর কিছুই করার নাই। এরশাদ ওই দিন রাতের বেলা জরুরি অবস্থা ঘোষণা করলো। জরুরি অবস্থা ঘোষণা করেও আর বেশি দূরে এগোতে পারে নাই, কারণ যারা তার জরুরি অবস্থার কুশীলভ তারাই তো তার দায়িত্ব পালন করবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 ডিসেম্বর, এই দিনটা হচ্ছে সেই বিশেষ দিন যেই দিন এরশাদের পতন ঘটবে। কিন্তু আমরা দেখতে পাই যে ওই দিন নূর হোসেন, জাহিদ এবং সোহেল সহ আরও কয়েকজন ছাত্রনেতাকে হত্যা করা হয়। হত্যা করার পরে এরশাদ সরকার সর্বাত্মক আন্দোলনের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন। এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন, পদত্যাগ করে তার উপরাষ্ট্রপতি মইদুল হাসানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ওই দিন রাতেই আবার মইদুল হাসান পদত্যাগ করেন, তার আগে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন। মইদুল হাসান পদত্যাগ করার পর ওই দিন 6 ডিসেম্বর রাতের বেলায় অবসরপ্রাপ্ত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি শপথ গ্রহণ করেন এবং এরপরের দিন 7 ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটা নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করেন। আর এটাই ইতিহাসে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার প্রথম প্রধান উপদেষ্টা হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যখন সাংবিধানিক ভিত্তি পাবে, সাংবিধানিক ভিত্তি পেয়ে তখন হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমরা সেটা আলোচনা করব। এরশাদ যখন ক্ষমতা ছিল তখন বিরোধী দলগুলোর উদ্দেশ্য ছিল এরশাদকে সরিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। তো আমরা দেখতে পাচ্ছিলাম 7 ডিসেম্বর 1990 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এবার দেখব এই সরকারের যে প্রধান পদক্ষেপ সেটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। তিনি নির্বাচন অনুষ্ঠান করলেন, সেটা হচ্ছে 27 ফেব্রুয়ারি 1991 সালে। এই 27 ফেব্রুয়ারি 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে। তাহলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার অধীনে প্রথম বিজয়ী দল ছিল বিএনপি। বিএনপি ক্ষমতা থাকতে থাকতে 1996 সালের শেষের দিকে বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করেন। অর্থাৎ যেটা অন্তর্বর্তীকালীন ছিল সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়ে গেল। আর সংবিধানের ভিত্তি হিসেবে ছিল 58 খ থেকে 58 উ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি তাহলে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। আর সেটা পরবর্তীতে হাসিনা 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটাকে বাতিল করে দিয়েছে। আমরা সেই কথায় যাব একটু পরে। আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আমাদের 3টা তত্ত্বাবধায়ক সরকার, একটা 1996 সালে, একটা 2001 সালে, একটা 2006 সালে। এরপরে 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরা নির্বাচন করলো। নির্বাচনের মাধ্যমে এইবার ক্ষমতায় চলে এলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলো। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে আবার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলো। সেই নির্বাচনে আবার ক্ষমতায় এলো বিএনপি ক্ষমতা থেকে গেল, যাওয়ার পরে ফখরুদ্দিনরা ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে 2 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার পরে
এই আওয়ামী লীগ ক্ষমতায় এলো, ক্ষমতায় এসে ওরা লম্বা সময় 17 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় টিকে ছিল। 2006 সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মাধ্যমে 2009 সালের প্রথম দিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে একটানা 17 বছর ধরে ক্ষমতায় টিকে ছিল। আর আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার গল্প আমরা অনেকভাবেই জানি, এটা নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। হাসিনা সরকার দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকার পরে গত 2024 সালের 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আমরা 2টা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছি আর 3টা মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এখন বলা হচ্ছে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। সো আপনার জন্য নতুন একটা আইটেম যুক্ত হচ্ছে। আগে থেকে আমি আপনাদেরকে রেডি হওয়ার জন্য বলছি। এই কথাগুলো যদি ভালো করে ধারণ করেন তাহলে প্রিলি বা রিটেন যেখানে এই কোয়েশ্চেনগুলো পান আপনি খুব নর্মালি অ্যান্সার করে আসতে পারবেন। এখানে কিছু ওয়ান লাইনার ফ্যাক্ট আছে দেখেন। বাংলাদেশে এই পর্যন্ত সামরিক আইন জারি হয়েছে 3বার, 75, 77 এবং 1982। গণভোট হয়েছে 3বার, 77, 85 এবং 91 সালে। জরুরি অবস্থা জারি হয়েছে 5বার, 74, 81, 87, 90 এবং 2007 সালে। 2007 সালে এই ঘটনাকে আমরা এখন জানি 1/11 হিসেবে। তো আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ফার্দার দেখার জন্য আপনারা চাইলে ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের টাইম লাইনে, পাশাপাশি বন্ধুবান্ধবদের সাথে এটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে এমন কোনো ক্লাস নাই যেটা দেখলে আপনার মন ভালো হবে না ইনশাল্লাহ। সো নেভার ডেয়ার টু এনজয় এনি ক্লাস হিয়ার, ইউ শুড এনজয় অল ক্লাসেস। সো আবার কথা হবে। আসসালামু আলাইকুম।